বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অর্থনীতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আপনাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। করোনার এই মহাদুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অসাধারণ উদ্যোগে আমি সংযুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়ে ক্লাস শুরু করছি আজকের। আমার নির্ধারিত বিষয় আন্তর্জাতিক অর্থনীতি ভলিউম 2 অনার্স চতুর্থ বর্ষের জন্য। আমাদের চতুর্থ বর্ষের জন্য এই কোর্সটির কোড হলো 224403। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমার ষষ্ঠ ক্লাস। এর আগে আমি 5টি ক্লাস করেছিলাম, আপলোড করা আছে। আমি অনুরোধ করব যে যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা যদি আগের ক্লাসগুলো দেখে আমাদের এটার সাথে যুক্ত হয় তাহলে ধারাবাহিক আলোচনাটা আশা করি শিক্ষার্থীদের জন্য উপকৃত হবে বলে আমি মনে করি। আজকে এখানে আমরা শুরুতে যথারীতি আমি অন্য স্লাইডগুলোতে অন্য ক্লাসগুলোতে বলেছি আমার যে বইগুলি আমরা ফলো করেছি, কিন্ডেল বার্জার এবং মনাতুর চক্রবর্তীর বই যথারীতি দেওয়া আছে আমাদের সিলেবাস, যেন যারা নতুন শিক্ষার্থী তারা যেন প্রয়োজনীয় সিলেবাসটি দেখে নিতে পারে। আজকের যে অধ্যায়টি আমরা পড়বো সেটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেটের এটা দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এর আগে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বিষয়ক আরেকটি ক্লাস হয়েছিল। অ্যাটলিস্ট সেই ক্লাসটি দেখে যেন এই ক্লাসটিতে বসে শিক্ষার্থীরা, তাহলে ধারাবাহিক আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা যেটার উপর ফোকাস করব মূলত সেটি হলো আমাদের ফিক্সড অ্যান্ড ফ্লেক্সিবল ফরেন এক্সচেঞ্জ রেট, expectations and equilibrium, inflation and exchange rate dynamics, purchasing power parity and the long run exchange rate model, general model of long run exchange rate, international exchange rate differential and the real exchange rate এবং exchange control। এগুলো হলো মূলত আমাদের ফোকাস পয়েন্ট। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যে যেটুকু যাওয়া যায় চেষ্টা করব আমরা সব বিষয়গুলো টাচ করার জন্য। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা গত ক্লাসে যে বিনিময় হার পড়েছিলাম, বিনিময় হার কাকে বলে? আমরা বিনিময় ফরেন এক্সচেঞ্জ মার্কেট পড়েছিলাম, অর্থাৎ বৈদেশিক মুদ্রার বাজার, যেখানে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় হয় চাহিদা যোগানোর মাধ্যমে। এবং বৈদেশিক মুদ্রা যে বিনিময় হার সেটা ছিল এক একক বৈদেশিক মুদ্রা পাওয়ার জন্য যে পরিমাণ স্থানীয় মুদ্রা ব্যয় করতে হয় তাকে বলা হয় বৈদেশিক মুদ্রার সাথে স্থানীয় মুদ্রার বিনিময় হার। আমরা বিনিময় হারকে আর ইকুয়াল টু হলো আমাদের বৈদেশিক মুদ্রা ডিভাইডেড বাই স্থানীয় মুদ্রা। আমরা সেরকম বিনিময় হার পড়েছি গত ক্লাসে, আজকে আর সে বিষয়গুলো বললাম না। প্রথমে আছে স্থির বিনিময় হার, তারপরে আছে পরিবর্তনশীল বিনিময় হার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ব্যবস্থাপকীয় ভাসমান বিনিময় হার, যৌগিক বিনিময় হার যেটা মাল্টিপল এক্সচেঞ্জ রেট, আড়াআড়ি বিনিময় হার বা ক্রস এক্সচেঞ্জ রেট, তাৎক্ষণিক বিনিময় হার বা স্পট এক্সচেঞ্জ রেট এবং অগ্রিম বিনিময় হার বা ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। বিনিময় হারের প্রকারভেদের মধ্যে এই কয়টি মূলত দৃশ্যমান, তবে এর মধ্যে স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হার এটাই মেজর বিষয়। বাকিগুলো এগুলো আমাদের ব্যবহারিক জীবনে কিছু কিছু ব্যবহার আছে, আমরা সেগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, কিন্তু যেগুলো বড় আলোচনা দাবি রাখবে সেগুলো হলো স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হার। আমরা প্রথমে আসি আমাদের স্থির বিনিময় হারের মধ্যে। আমরা স্থির বিনিময় হারের মধ্যে আমাদের আমি একটু ইয়েতে যাচ্ছি। আমাদের স্থির বিনিময় হারের মধ্যে আমরা স্থির বিনিময় হারের মধ্যে স্থির বিনিময় হার বলতে আসলে একটা নির্দিষ্ট চাহিদা এবং যোগানের ভিত্তিতে যদি একটি নির্ধারিত বিনিময় হার যদি তৈরি হয় সেটাকে আমরা স্থির বিনিময় হার বলি। তো এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে আমাদের লম্ব অক্ষে বিনিময় হার টাকা ডিভাইডেড বাই ডলার,
নিচে বিনিময়কে বিনিময়ের আমাদের বৈদেশিক মুদ্রার পরিমাণ। আমরা আগে থেকে জানি আমাদের বিনিময় হারের উপর নির্ভরশীল যে বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা নিম্নগামী এবং যোগান রেখা ঊর্ধ্বগামী। তো এখানে ভারসাম্য হলো এই বিন্দুতে ভারসাম্য হলে আমি একটা লেজার পয়েন্ট দিয়ে বিষয়টা দেখানোর চেষ্টা করি। আমি এখানে যে এই বিন্দুতে ভারসাম্য হলে আমাদের বিনিময় হার নির্ধারিত হলো R1। আচ্ছা, এখন যদি এই যে স্থির বলতে যেটা বোঝানো হলো যে ও থেকে R1 যে বিনিময় হারটা, এই বিনিময় হারটা যদি চাহিদা এবং যোগান বৃদ্ধির কারণে, এখানে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডান দিকে শিফট হলো, আমাদের সংকটের কারণে আবার একই পরিমাণ যোগান যদি বাড়ে, তাহলে চাহিদা এবং যোগানের সমপরিমাণ বৃদ্ধির কারণে আমাদের যে বিনিময় হার সেটা এ এবং বি একই লেভেলে, অর্থাৎ বিনিময় হারটা ও থেকে R1 যেখানে নির্ধারিত হয়েছিল সেখানেই আছে। এটা হলো স্থির বিনিময় হার। এই কথাটা আসলে আমরা আমাদের এই অর্থে, এই কথাটা আমাদের শাব্দিক অর্থে এটা আমাদের এটা সত্য, কিন্তু আসলে স্থির বিনিময় হার বলতে ঠিক এরকম এক্স্যাক্টলি একটা পয়েন্টে ও থেকে R1 বিনিময় হার, এটার কোনো পরিবর্তন হবে না, বিষয়টা সেরকম না। স্থির বিনিময় হার বলতে আসলে আমি একটা পরের একটা স্লাইড একটু আগে দেখাচ্ছি, সেটা হলো এরকম যে আমরা যে বিনিময় হার স্বর্ণমানের অধীনে যে বিনিময় হারটা প্রচলিত ছিল, যে এখানে দেখো এই স্লাইডের দিকে একটু খেয়াল করো, আমরা এই স্লাইডটা পরে আবার ফিরে আসবো। এখানে R0 টাকসালে নির্ধারিত একটি বিনিময় হার, মানে স্বর্ণকে কেন্দ্র করে, গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে একটা টাকসালে স্থিরকৃত একটা বিনিময় হার ও থেকে R0। এরপরে এটা রপ্তানি বিন্দু এবং আমদানি ব্যয় এবং রপ্তানি ব্যয়ের সাহায্যে তার একটা আপার পয়েন্ট, একটা লোয়ার পয়েন্ট। এটা আমাদের IMF নির্ধারিত একটা প্যাকিং বলা হয়, এটাকে IMF প্যাকিং। অর্থাৎ এটা স্থির বিনিময় হার, তবে বলতে আসলে শাব্দিক অর্থে স্থির হলেও প্রায়োগিক অর্থে এটা স্থির নয়। এটা মূলত R1 থেকে শুরু করে আমাদের এই যে R1 থেকে শুরু করে R2, এইটুকু সীমার মধ্যে, এই পরিসরের মধ্যে বিনিময় হারটি কখনো বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে, আবার বাড়তেছে, আবার কমতেছে। কিন্তু বাড়া কমা যাই হোক না কেন, তার রেঞ্জটা হলো R1 থেকে R2 পর্যন্ত। এই নির্ধারিত সীমার মধ্যে যে উঠানামা করে, এটাই মূলত স্থির বিনিময় হার। যদিও স্থির বলতে আমরা নির্দিষ্ট পয়েন্ট বুঝি, কি সেটি শাব্দিক অর্থে, যে আমরা নির্দিষ্ট বিনিময় হার হলে সেটা চাহিদা যোগানের কারণে পরিবর্তন হলেও সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তো যাই হোক, এটা হলো আমাদের স্থির বিনিময় হার। তো স্থির বিনিময় হারের মধ্যে এরপরে আমাদের স্থির বিনিময়, আমরা আগের জায়গায় আবার ফিরে যাই। সেটা হলো আগের জায়গায় ফিরে যাচ্ছি, আবার আমরা এন্ড শোতে যাই। আগের জায়গাতে আমরা আবার ফিরে গেলে দেখব এই আমরা এখানে এই যে স্থির বিনিময় হার বললাম, এই স্থির বিনিময়ের পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তিতর্ক আছে। এটার ভালো মন্দ দুইটা দিক আছে। এটার পক্ষে অনেক যুক্তি, বিপক্ষে অনেক যুক্তি। তো আমরা পাঠ্য বই থেকে আমরা এই পক্ষে বিপক্ষে যুক্তিগুলো দেখে নিব, তাহলে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা আলোচনার সামনে আগাতে পারবো। মূলত বিনিময় যদি খুব বেশি পরিবর্তন না হয়, সেটা একটি অর্থনীতির প্রতি মানুষের যে আস্থা, মানুষ বলতে অন্যান্য দেশের যারা বাণিজ্য পার্টনার যারা, তাদের যে আস্থা সেটা অপরিবর্তিত থাকে। আর বিনিময় যদি খুব পরিবর্তন হয়, তাহলে সেটি ভঙ্গুর বা দুর্বল অর্থনীতির একটা প্রতীক। সুতরাং সেই অর্থে বিনিময় হার যদি স্থির হয়, তাহলে বিনিয়োগকারীরা, আমদানিকারকরা, রপ্তানিকারকরা, এরা সবাই মোটামুটি একটা স্বস্তির ভিতরে থাকে, যে বিনিময় হারের খুব অনিয়ন্ত্রিত ওঠানামা না থাকলে সেটা ভালো আর কি। আর আমরা এরপরে আসি পরিবর্তনশীল বিনিময় হার। এখানে দেখা যাচ্ছে পরিবর্তনশীল বিনিময় হার হলো এরকম ফ্লেক্সিবল, মানে যেটি প্রয়োজনের নিরিখে পরিবর্তন, আমার বিনিময় হারটা বাড়ে কমে পরিবর্তন হয়, সেটি বাড়তেও পারে কমতেও পারে। এখানে চিত্রের মধ্যে আমি লম্ব অক্ষে আমাদের বিনিময় হার এবং ভূমি অক্ষে বৈদেশিক মুদ্রার পরিমাণ, প্রাথমিক চাহিদা রেখা ডিএস, ডি ডলার, আর তার ডলারের যোগান রেখা ঊর্ধ্বগামী এস, তারপর প্রাথমিক বিনিময় হার ই বিন্দুতে, এবং রেট হলো ও থেকে R1। এখন যোগান স্থির থেকে যদি চাহিদা পরিবর্তন হয় বা চাহিদা বেড়ে যায়, তাহলে চাহিদা রেখা ডান দিকে শিফট হলো, আমাদের নতুন ভারসাম্য বিন্দু হলো ই প্রাইম বিন্দুতে ভারসাম্য অর্জিত হওয়ার কারণে আমাদের বর্তমান বিনিময় হার ও থেকে R2 হলে এই যে পরিবর্তন হলো, এটা হলো পরিবর্তনশীল। অর্থাৎ প্রয়োজনের নিরিখে যদি আমরা চাহিদা পরিমাণ না বেড়ে যদি কমতো, তাহলে চাহিদা রেখাটা বাম দিকে শিফট হতো, সেক্ষেত্রে বিনিময় হার কমতো।
আবার যদি যোগান স্থিতি চাহিদা স্থিতি থেকে যদি যোগানের পরিবর্তন হতো, আমরা এর আগের ক্লাসে দেখেছি যোগান বাড়লে আমাদের বিনিময় হার কমে যাবে আর যোগান কমলে বিনিময় হারটা বেড়ে যাবে। তাহলে চাহিদা এবং যোগানের পরিবর্তনের কারণে যদি বিনিময় হারের পরিবর্তন হয় তাহলে সেটি হলো পরিবর্তনশীল বিনিময় হার। আর নির্দিষ্ট একটা প্যাকিংয়ের আওতায় নির্দিষ্ট পরিসরের মধ্যে যদি বিনিময় হার উঠানামা করে তখন তাকে বলা হয় স্থির বিনিময় হার। তো পরিবর্তনশীল বিনিময় হার হলে এটি অনেকটা অর্থনীতির যে ভারসাম্যহীনতা সেটি রোধ করার জন্য অনেক সময় আমরা হস্তক্ষেপ করতে পারি। সেক্ষেত্রে নমনীয় যে বিনিময় হার, এটাকে নমনীয় বিনিময় হারও বলা হয়। এটি হলে আমাদের অনেক সময় অনমনীয়তা থেকে অর্থনীতিকে মুক্ত করা যায় বা আমাদের পূর্ণনীয় ভারসাম্যে আসার জন্য পরিবর্তনশীল বা নমনীয় বিনিময় হারটা অনেক বেশি কার্যকর স্থির বিনিময় হারের তুলনায়। এরপরে আমরা যেটিতে আসবো এগুলো একটু কম ইম্পর্টেন্ট। এটা হলো ব্যবস্থাপকীয় ভাসমান বিনিময় হার, ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ভাসমান মানে পরিবর্তনশীল, কিন্তু ব্যবস্থাপকীয় বা ম্যানেজড, এই ম্যানেজটা হলো মূলত এটি আমাদের স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হার এই দুটিকে মধ্যস্থতা করে দুটির মধ্যখান থেকে যে বিনিময় হারটা নির্ধারিত হয় সেটিকে বলা হয় ভাসমান বিনিময় হার, ম্যানেজড বা ব্যবস্থাপকীয়। অর্থাৎ স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হারের এই দুটির মিশ্রণ যেটা সেটা হলো ব্যবস্থাপকীয় ভাসমান বিনিময় হার। এটিও মাঝে মাঝে এক্স্যাক্টলি বা এক্সট্রিমলি আমরা স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যে না থেকে এর মাঝামাঝি ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট দিয়েও আমাদের লেনদেন সম্পাদিত হয়। এরপর হলো যৌগিক বিনিময় হার বা মাল্টিপল এক্সচেঞ্জ রেট। এটি একটি জটিল একটি ধারণা। সেটা হলো একটা দেশ নানা রকমের দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানি করে। তো এরপরে কোনো কোনো দ্রব্য আমদানির প্রতি সরকার অনেক বেশি উদার, অর্থনীতির বাস্তব প্রয়োজনের দরকার। আবার কোনো কোনো দ্রব্য খুব বেশি প্রয়োজনীয় নয়, ক্ষতিকারক অথবা কম প্রয়োজনীয় অথবা বিলাসবহুল, বিলাসজাত, এগুলো আমদানি করা খুব জরুরি, মানে জরুরি কোনো বিষয় নয়। তো এরকম সরকার যদি এরকম একটা দেশে একই সময়ে যদি একাধিক বিনিময় হার প্রচলন রাখে, অর্থাৎ নেসেসারি গুডসের জন্য এক ধরনের বিনিময় হার, আবার ঔষধ, তারপরে বা এই জাতীয় নেসেসারি যেগুলো, আর একটা হলো যদি ক্ষতিকর দ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য, বিলাস দ্রব্য, এই জাতীয় দ্রব্যের জন্য যদি আরেক ধরনের বিনিময় হার ফলো করে, তাহলে একাধিক বিনিময় হার একই দেশে একটা নির্দিষ্ট সময়ে যদি ফলো করা হয় তখন তাকে বলা হয় মাল্টিপল এক্সচেঞ্জ রেট। উন্নত দেশগুলো দেশভেদে বা একই দেশের বিভিন্ন পণ্যভেদে বিভিন্ন দ্রব্যের উপরে এরকম বিনিময় হার প্রয়োগ করে, এটাকে বলা হয় যৌগিক বিনিময় হার বা মাল্টিপল এক্সচেঞ্জ রেট। আড়াআড়ি বিনিময় হার বা ক্রস এক্সচেঞ্জ রেট, এটা হলো ঠিক কোনো নির্দিষ্ট দেশের সাথে যদি আমাদের বিনিময় হার নির্ধারিত না থাকে, তাহলে তৃতীয় আরেকটি দেশের বিনিময় হার দিয়ে যদি কোনো নির্দিষ্ট দেশের বিনিময় হার নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় আড়াআড়ি বা ক্রস এক্সচেঞ্জ রেট। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টাকার সাথে ডলারের একটি বিনিময় হার, আবার ডলারের সাথে ইউরোর একটি বিনিময় হার, এই দুটির রেট দিয়ে যদি টাকার সাথে ইউরোর বিনিময় হার নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় ক্রস এক্সচেঞ্জ রেট। অর্থাৎ দুটি ভিন্ন দেশের বিনিময় হার দিয়ে যদি তৃতীয় দেশের বিনিময় হার নির্ধারণ করা যায় তখন তাকে বলা হয় আড়াআড়ি বিনিময় হার বা ক্রস এক্সচেঞ্জ রেট। এরপরে তাৎক্ষণিক বিনিময় হার বা স্পট এক্সচেঞ্জ রেট, এটা হলো ঠিক যখন বাণিজ্য তখনই যদি বিনিময় হার নির্ধারিত হয়, মানে আমার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তের প্রয়োজনের নিরিখে নির্ধারিত হবে আমার প্রয়োজনের মাত্রা কতটুকু, ইলাস্টিসিটি কেমন, এটার উপরে নির্ভর করবে এই বিনিময় হারটি। মানে যখন বাণিজ্য, যখন লেনদেন তখনের বিনিময় হার, এটা হলো তাৎক্ষণিক বা স্পট এক্সচেঞ্জ রেট। আর একটা হলো অগ্রিম বিনিময় হার বা ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। এটি আমাদের বহুল ব্যবহৃত একটি বাণিজ্য জগতে লেনদেনের ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত একটি বিনিময় হার। এটা হলো এরকম, ভবিষ্যতের কোনো একটি নির্ধারিত সময়ে বাণিজ্য বা লেনদেন সম্পাদিত হবে, সেটির জন্য বিনিময় হারটা যদি আগে থেকে নির্ধারণ করা থাকে তখন তাকে বলা হয় ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। অর্থাৎ আমি ভবিষ্যতের কোনো এক সময় রপ্তানি করবো অথবা আমদানি করব, কিন্তু চুক্তির মধ্যে বিনিময় হারটা আজকে নির্ধারণ করা হলো বা বর্তমান সময় নির্ধারণ করা হলো, এরকম যদি হয় তখন তাকে বলা হয় অগ্রিম বিনিময় হার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি আমরা 7 রকমের বিনিময় হার সম্পর্কে আমাদের একটা আইডিয়া আমরা জানলাম। একটা ছিল ফিক্সড এক্সচেঞ্জ রেট, তারপরে হলো আমাদের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, মাল্টিপল এক্সচেঞ্জ রেট, ক্রস এক্সচেঞ্জ রেট, স্পট এক্সচেঞ্জ রেট এবং ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। এই সমস্ত বিনিময় হারগুলো কোনো একটা নির্ধারিত কোনো দেশে, কোনো নির্দিষ্ট দেশে
ঠিক সুনির্দিষ্ট একটি বিনিময় হার ফলো করা হবে, বিষয়টা সেরকম নয়। এটি স্থান কাল পাত্রভেদে আমরা একই সময় একাধিক বিনিময় হারও কোনো কোনো দেশে অনুসরণ করা হয়। তো আমরা এর মধ্যে ফিক্সড এবং ফ্লেক্সিবল যে বিনিময় হার, সেটি মোটামুটি আমাদের ব্যবহারিক জগতে সবচেয়ে বেশি প্রচলিত। আমরা এখন বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত কয়েকটি প্রচলিত তত্ত্ব, থিওরি, আমরা সেই বিষয়গুলো আলাপ করব। এগুলো অত্যন্ত জরুরি এবং বিশেষ করে পরীক্ষার মধ্যে শিক্ষার্থীদের জন্য একটি বিনিময় হার নির্ধারণের একটি প্রক্রিয়া পরীক্ষা সাধারণত সবসময় থাকে আর কি। সুতরাং তোমরা একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা আয়ত্ত করার চেষ্টা করবে। আমরা ভাসমান যে বিনিময় হারটা, যেটি ফিক্সড, সেটি তো কথাই নাই, সেটা আমাদের বিনিময় হারটা নির্ধারিত হবে সরকার বা মুদ্রা কর্তৃপক্ষ তারা নির্ধারণ করবে। তো এখন ভাসমান বিনিময় হার যেগুলো, সেগুলো নির্ধারণের কয়েকটি প্রচলিত তত্ত্ব। একটা হলো মিন্ট প্যারিটি থিওরি বা ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা জানি যে গোল্ড স্ট্যান্ডার্ড এটা প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এটি বহুল বলতে গেলে এটা প্রচলিত ছিল, গোল্ড স্ট্যান্ডার্ড। পরবর্তী সময়ে যখন আমাদের স্বর্ণের যোগান যখন অপ্রতুল হতে থাকে, তখন আর স্বর্ণকে কেন্দ্র করে আমাদের দেশগুলোর মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য বা বিনিময় বা লেনদেন, এটি তখন আর হওয়া সম্ভব ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1924 সালের দিকে এটিকে আবার প্রচলন করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাটি খুব বেশি সফল হয়নি। তো বলতে গেলে এটি প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্তই এই আমাদের গোল্ড স্ট্যান্ডার্ডের একটি সময় ছিল। তো বিষয়টি কি? বিষয়টা হলো এরকম যে আমাদের এই পদ্ধতিতে, স্বর্ণমান পদ্ধতিতে, স্বদেশ এবং বিদেশের আমি একটা লেজার পয়েন্ট দিয়ে চিহ্নিত করার চেষ্টা করি যে স্বদেশ এবং বিদেশে উভয় দেশের স্বর্ণ মূল্য তুলনা করে বিনিময় হার নির্ধারিত হয়। অর্থাৎ দুটি দেশের বিনিময় হার নির্ধারণের জন্য যে প্রতিনিধি পণ্য, যেটি স্ট্যান্ডার্ড যে গুডস, যে কমোডিটি, সেই কমোডিটি হলো গোল্ড। যেমন বাংলাদেশে 1 আউন্স স্বর্ণের দাম হলো 850 টাকা। এটা একটা উদাহরণ। 1 আউন্স স্বর্ণের দাম বা মনে করি বাংলাদেশে 850 টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই 1 আউন্স স্বর্ণের দাম হলো $10। এই অবস্থায় $10 ইকুয়াল টু বাংলাদেশে 850 টাকা। তাহলে আমরা যদি এটাকে ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে বের করি, তাহলে $1 ইকুয়াল টু হলো 85 টাকা। এই বিনিময়টা হলো টাকশালের স্থিরকৃত বিনিময় হার। অর্থাৎ টাকার মানদণ্ড পরিমাপের জন্য যেই মেশিন, টাকশাল মেশিন, সেই মেশিনের স্থিরকৃত একটি বিনিময় হার এটাকে এই নির্ধারণের জন্য আমাদের প্রতিনিধি গুডস হিসেবে ব্যবহৃত হয়েছে এটা গোল্ডটা। তো গোল্ডের এককে দুই দেশের মূল্যে প্রকাশ করে আমরা এই মিন্ট প্যারিটি তত্ত্ব থিওরি এটি প্রচলিত হয়েছে। এখানে প্রথমে টাকশালের স্থিরকৃত একটা মূল্য সেটা হলো ও থেকে R0 এই বিনিময় হারে স্থির যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে বা স্বর্ণের লেনদেন করা যাবে, স্বর্ণের যোগান দেওয়া সম্ভব হবে। এখন স্বর্ণের একটা আমদানি করার জন্য একটি ব্যয় আছে, রপ্তানি করার জন্য একটা ব্যয় আছে। তাহলে মিন্ট আমাদের স্থিরকৃত যে বিনিময় হারটি টাকশালের, সেটার সাথে রপ্তানির যে খরচটা সেটা যুক্ত করে এটার একটা আপার পয়েন্ট সর্বোচ্চ ও থেকে R2 পর্যন্ত, R0 থেকে R2 পর্যন্ত, আবার আমদানি যে ব্যয়টা সেটা বিয়োগ করে, রপ্তানি মূল্য যোগ করে এবং আমদানি খরচটা বিয়োগ করে আমরা এটার একটা নিম্ন সীমা পাই। তো এটার আমদানি বিন্দুটা হলো নিচে ও থেকে R1, মানে R0 থেকে আমদানির খরচটা বাদ দিয়ে আর রপ্তানির খরচটা যোগ করে, রপ্তানি খরচ যোগ করে আপার পয়েন্ট, আর আমদানির ব্যয়টা বিয়োগ করে লোয়ার পয়েন্ট। এই আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্টের মধ্যে এটি বড় যে ওঠানামা করতে পারবে। এটা R1 থেকে শুরু হয়ে সর্বোচ্চ উপর দিকে উঠে R2 পর্যন্ত, আবার প্রয়োজনের নিরিখে চাহিদা যোগানের কারণে এটা কমতে পারে, কমে আবার সর্বনিম্ন বিন্দুতে আমদানি পয়েন্টে এটা টাচ করে আবার দরকার হলে আবার বাড়বে, আবার খুব বেশি উপরের দিকে না উঠে আবার কমতে শুরু করতে পারে, আবার বাড়তে পারে। এভাবে যে সময় পথ নির্ধারিত হবে, এটাই হলো আমাদের ভাসমান বিনিময় হার নির্ধারণের মিন্ট প্যারিটি তত্ত্ব বা আমাদের ভাসমান এক্সচেঞ্জ রেট। আমরা এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো এই মিন্ট প্যারিটি থিওরির যেটা স্বর্ণমানের কতগুলি সুবিধা অসুবিধা, যদিও এটি এখন আর এক্সিস্ট করে না।
আমরা এখন এই বিনিময় হারটি এখন আর প্রচলিত নয়, তবুও এটার একাডেমিক জ্ঞানের জন্য আমরা তার পক্ষে বিপক্ষে তার সুবিধা অসুবিধাগুলো দেখতে পারি। যার স্বর্ণমানের যে সুবিধা সেটা হলো এই পদ্ধতিতে বিনিময় হার স্বর্ণ আমদানি বিন্দু থেকে রপ্তানি বিন্দু এই নির্দিষ্ট পরিধিতে স্থিতিশীল থাকে, মানে এটা নড়াচড়া করলেও একটা সীমার মধ্যে নড়াচড়া করবে। আর এই হিসাবে সামঞ্জস্য বিধানে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি কাজ করতে পারে, মানে যারা লেনদেনের সাথে যারা জড়িত তাদের অস্থিরতার কোনো কারণ নেই, কারণ সীমাটা নির্ধারিত। এই ব্যবস্থায় বিনিময় হার নির্দিষ্ট পরিধিতে স্থিতিশীল থাকে বিধায় পণ্য এবং পুঁজির সুষ্ঠু চলাচলে সহায়ক হয়। যেটা বলেছি যে অস্থিরতার কোনো কারণ নেই। বিনিময় হার নির্ধারণে এটি একটি সহজ পদ্ধতি, মানে স্বর্ণকে একটা বহুল ব্যবহৃত বহুল প্রচলিত এই কমোডিটিকে আশ্রয় করে নির্ধারিত হয় সহজে। তারপরে অসুবিধাগুলো হলো এরকম, এই ব্যবস্থায় বিনিময় নির্ধারণে স্বর্ণ চলাচলের উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ে বিধায় আয় উৎপাদন এবং নিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এই পদ্ধতি নির্দিষ্ট পরিধির বাইরে অনমনীয় বিধায় লেনদেন হিসাবে দ্রুত সামঞ্জস্য বিধান করা যায় না। যেটা আগে বলেছি যে পরিবর্তনশীল বিনিময় হারের ক্ষেত্রে আমাদের লেনদেন হিসাবে সামঞ্জস্য বিধান করতে সোজা, খুব দরকার হলে যে কোনো পরিমাণ বাড়ানো যায় অথবা কমানো যায়, কিন্তু এখানে সীমার বাইরে অনমনীয় যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই যে পদ্ধতি সেটি আমাদের মন্দা দূরীকরণে খুব বেশি ইফেক্টিভলি কাজ করেনি। আমরা জানি যে 1930-এর দশকের যে অর্থনৈতিক মহামন্দা, সেই মহামন্দা থেকে পরিত্রাণের জন্য আমাদের বিনিময় হার হিসেবে এই যে মেইন প্যারিটি এই স্বর্ণমান, এটি খুব বেশি ইফেক্টিভ সেটা প্রমাণিত হয়নি। আর স্বর্ণমানের কার্যকারিতার জন্য দেশের অভ্যন্তরে মূল্য এবং মজুরি পুরোপুরি নমনীয় হতে হবে, কিন্তু স্বল্পকালে মূল্য এবং মজুরি অনমনীয়তার জন্য এই পদ্ধতি কার্যকর হতে পারে না। এগুলো হলো অসুবিধা। আমরা এরপরে যাই পরের স্লাইডের মধ্যে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটি হলো ভারসাম্য বিনিময় হার নির্ধারণে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব এই থিওরিটা একটু ভালো করে বোঝার জন্য, কারণ এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি, এটা পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। আমরা বলতে চাই যে এটা সুইডেনের অর্থনীতিবিদ গুস্টাভ ক্যাচাল, তিনি এই পদ্ধতির প্রবক্তা, তিনি এটাকে প্রচলন করেছেন। যদিও পরবর্তীতে 1802 সনে জন উইটলি এবং 1810 সনে উইলিয়াম ব্ল্যাক এই ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব সম্পর্কে আভাস দিয়েছেন। এবং ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। একটাকে আমরা অ্যাবসলিউট পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা হলো পরম বা অনপেক্ষিক ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, আর একটা রিলেটিভ বা আপেক্ষিক ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, দুইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমে আমরা অ্যাবসলিউট যে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি সেখানে যাই। এখানে আসলে দুটি দেশের যে মুদ্রার যে আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা, দুটি দেশের মুদ্রার আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার যে অনুপাত, সেটি হলো মূলত সেটির সাহায্যেই আমরা এই বিনিময় হারটা নির্ধারণ করতে পারি। যেমন একটা সূত্রের সাহায্যে আমরা যদি বলতে এরকম যে আর ইকুয়াল টু হলো এ ডিভাইডেড বাই বি। এখানে আর হলো বিনিময় হার, রেট অফ এক্সচেঞ্জ, আর এ হলো এই দেশের আভ্যন্তরীণ দাম স্তর, আর একটা হলো বি দেশের আভ্যন্তরীণ দাম স্তর। এই দুই দেশের আভ্যন্তরীণ দাম স্তরের যে অনুপাত, সেটাকে আমরা বিনিময় হার হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন একটা উদাহরণ দিতে পারি এরকম, যেমন আমরা যদি বাংলাদেশের সাথে আমেরিকার বিনিময় হার নির্ধারণ করি যে অনাপেক্ষিক বা পরম অ্যাবসলিউট এই পারচেজিং পাওয়ার দিয়ে, যেমন ধরো আমরা প্রতিনিধি পণ্য হিসেবে আমরা 1 ডজন ডিমকে বিবেচনা করলাম বা চিন্তা করলাম। 1 ডজন ডিমের দাম বাংলাদেশে হলো 85 টাকা, আর এই 1 ডজন ডিমকে কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হয় ওই দেশের আভ্যন্তরীণ বাজারে সেটি লাগে $1। তাহলে ডিম যদি একটা এগ যদি আমাদের নির্বাচিত একটি পণ্য হয়, এই পণ্যটি 1 ডজন পরিমাণ কিনতে বাংলাদেশে লাগে 85 টাকা, আর আমেরিকাতে লাগে $1। সুতরাং টাকার সাথে ডলারের যদি বিনিময় হার হয় এই ক্রয় ক্ষমতার সমতা দিয়ে, তাহলে এইটা হবে যে টাকা 85 ইকুয়াল টু হলো US $1, অর্থাৎ বাংলাদেশের 85 টাকা ইকুয়াল টু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের $1। কিভাবে নির্ধারিত হলো? 1 ডজন ডিমকে কেন্দ্র করে। 1 ডজন ডিমের আভ্যন্তরীণ বাংলাদেশের দাম হলো 85 আর মার্কিন যুক্তরাষ্ট্রের দাম হলো $1 এটার সাহায্যে।
এটা হলো একটি। আর আমরা এরপরে স্লাইডে যাই, যেটা আপেক্ষিক, যেটা রিলেটিভ, যেটা এটা কেন আসলো? রিলেটিভটা হলো এরকম যে আমাদের অ্যাবসলিউট পারচেজিং পাওয়ার যেটা, এটা পরিমাপ করা অসম্ভব। বরং দুটি মুদ্রার আহ, অনপেক্ষিক বা পরম ক্রয় ক্ষমতা আহ, পরিমাপ করা পরিমাপ করা সহজ, কিন্তু আপেক্ষিক দিক থেকে দুটি মুদ্রার ক্রয় ক্ষমতার পরিবর্তন এবং বিনিময় হারের পরিবর্তন, এর মধ্যে যে সম্পর্ক এই তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই আপেক্ষিকতা দিয়ে। ক্যাসেলের বক্তব্য এই ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। দুটি দেশের দুটি মুদ্রা বিবেচনাকালে দুটি দেশের মুদ্রাস্ফীতি মাত্রার অনুপাত দ্বারা পূর্বের বিনিময় হারকে গুণ করলে স্বাভাবিক বিনিময় হার নির্ধারিত হয়। এই কথাটা আমি একটু পরিষ্কার করে বলি, সেটা হলো এরকম। আমরা জানি যে আমরা দুটো দেশের আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা দিয়ে চিন্তা করলেও মুদ্রাস্ফীতির কারণে আমরা ঠিক কোন সময়ে বিনিময় নির্ধারণ করছি, সেই জন্য একটি একটা গ্রহণযোগ্য, একটি এক্সটার্নালিটি নিরপেক্ষ, কোনো রকম হস্তক্ষেপ মুক্ত একটি বিনিময় হার যে আমরা নির্ধারণ করলাম, সেটা কীভাবে বুঝবো? সেই জন্য দেশের যে দাম স্তর, আভ্যন্তরীণ দাম স্তর, সেটাকে পরমটা না ধরে যদি আপেক্ষিক দাম স্তর সূচকের সাহায্যে যদি আমরা ধরেই দুই দেশের মধ্যে তুলনা করি এবং সেটা পূর্ববর্তী বিনিময়ের সাথে যদি সামঞ্জস্য বিধান করি, তাহলে যেই ভাসমান বিনিময়টি নির্ধারিত হবে সেটি অনেক বেশি প্রতিনিধিত্বশীল, বাস্তবসম্মত হবে। যেমন এখানে আমরা এই সূত্রটির সাহায্যে যে R1 ইকুয়াল টু হলো, মানে নতুন বিনিময় হার ইকুয়াল টু হলো R0 ডিভাইড ইন্টু P1 ডিভাইডেড বাই P0, আর ডিভাইডেড বাই হলো P1 প্রাইম ডিভাইডেড বাই P0 প্রাইম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের অর্থনীতিটা আসলে এরকম বসে প্রায়োগিকভাবে তাত্ত্বিকভাবে আলোচনা করে বোঝানো একটু মুশকিল। আমাদেরকে চক, ডাস্টার, হোয়াইট বোর্ড এগুলো ব্যবহার করে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হয়। তো এখানে যেহেতু একটু সীমাবদ্ধতা আছে, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে R1 ইকুয়াল টু হলো R0 ডিভাইডেড বাই, এখানে দুই দেশের বিনিময় হার, এটা R1 ইকুয়াল টু নতুন বিনিময় হার, আর R0 হলো দুই দেশের মধ্যে স্থাপিত পুরনো বিনিময় হার, ডিভাইড বাই হলো উপরে হলো P1 ডিভাইড বাই P0। এই P1 বাই P0 এটা হলো মনে করি একটি দেশের চলতি বছর এবং তার ভিত্তি বছরের বিনিময় হারের দাম সূচক। আর একইভাবে P1 প্রাইম P0 প্রাইম এটা হলো অপর দেশের দাম সূচক। আমরা জানি দাম সূচক নির্ণয় করার সময় আমাদের ভিত্তি বছর এবং চলতি বছরের যে অনুপাত নির্ণয় করতে হয়, তাতে একটি প্রতিনিধিত্বশীল পরিবর্তনটাকে অ্যাড্রেস করে, সেটা মুদ্রাস্ফীতি হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, মুদ্রাস্ফীতি সহ অন্য যে কোনো ইরেগুলারিটিসকে অ্যাড্রেস করে এটি নির্ণয় করা হয়। তাহলে এখানে দুটি দেশের মধ্যে, একটা এ দেশ একটা বি দেশ, বা একটি প্রথম দেশ একটা দ্বিতীয় দেশ, তাহলে প্রথম দেশের P1 বাই P0 আর নিচের দেশ হলো P1 প্রাইম ডিভাইড বাই P0 প্রাইম, এই দুটির অনুপাত ইন্টু হলো পূর্বের যে বিনিময় হার, এটা যদি হয় তাহলে আমরা মনে করি প্রথমটি হলো বাংলাদেশের আর দ্বিতীয়টি হলো আমেরিকার। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা এই যদি সূত্র হয়, আমরা মনে করলাম এরকম, আমরা সবাই জানি যে ভিত্তি বছরের যে সবসময় সূচকের মান সবসময় 100, আর চলতি বছরের সূচকের মান পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন দিয়ে আমরা একটা কমেন্ট করতে পারি যে আমাদের পূর্বের এবং পরের যে পরিবর্তনটা সেটার কেমন, এটার সিগনিফিকেন্টটা কি সেটা বলতে পারি। যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে এরকম, ভিত্তি বছরের বিনিময় হার হার $1 ইকুয়াল টু 40 টাকা মনে করি আমরা। আরো মনে করা যাক চলতি বছরে বাংলাদেশের দাম স্তর দ্বিগুণ বাড়লো আর যুক্তরাষ্ট্রের দাম স্তর অপরিবর্তিত থাকলো। যুক্তরাষ্ট্রের দাম স্তর অপরিবর্তিত আর বাংলাদেশটা দ্বিগুণ হলো। তাহলে এই অবস্থায় টাকার মূল্য, টাকার সাথে ডলারের যে যে বিনিময় হার, সেই বিনিময় হারের কি ঘটবে? এই অবস্থায় মন্তব্যের মধ্যে বলছে, আচ্ছা মন্তব্যটা আমরা পরে বলবো, আর কি হয় সেটা দেখি। তাহলে বলছে আমাদের ইয়াটা হলো পূর্বের প্রাথমিক বিনিময় হার হলো $1 ইকুয়াল টু 40, আর এরপরে আমাদের বাংলাদেশের দাম স্তরটা দ্বিগুণ হয়ে গেছে আর আমেরিকার দাম স্তরটা অপরিবর্তিত। এই যদি হয় তাহলে আমরা উপরে যে সূত্রটা, এই সূত্রের মধ্যে মান বসাও, মান বসালে তোমরা এই সূত্রটাকে আমি আবার চেঞ্জ করেছি। দেখো R1 ইকুয়াল টু হলো প্রথম বিনিময় হার বসে গেল উপরের ওই যে ভাগাঙ্কের নিয়মে, উপরেরটা হুবহু বসে গেল যে P1 ডিভাইড বাই P0, আর ভাগের নিয়মে নিচেরটা উল্টে যাবে, উপর নিচের ভগ্নাংশটা। তাহলে উল্টায় গেলে এখানে P0 প্রাইম যেটা সেটা উপরে গেল আর P1 প্রাইমটা নিচে চলে আসলো। এবার এই সরল সূত্রের মধ্যে আমরা এটা হলো মনে করি বাংলাদেশের আর এটা হলো আমেরিকার। তাহলে দেখো আমাদের S1 ইকুয়াল টু হলো নতুন বিনিময় হার, মানে হলো নতুন $1 ইকুয়াল টু হলো প্রাথমিক বিনিময় হার হলো 40 বসালাম, গুণ বাংলাদেশের ভিত্তি বছরের যে সূচক সেটা হলো 100।
চলতি বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ হলে 100 জায়গায় দ্বিগুণ হলো 200। আর আমেরিকাতে আগেও 100, এখনো 100, যেহেতু আমেরিকাতে অপরিবর্তিত, সুতরাং তার 100 ডিভাইড বাই 100, 100 ডিভাইড বাই 100 হলে এটা থাকে 1। এক হওয়ার কারণে এখানে আর স্ক্রিনের মধ্যে এটা দেয়া নাই, তোমরা চাইলে দিতে পারো 100 ডিভাইড বাই 100 গুণ। তাহলে এদিকে 100 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 1, আর এখানে 100 ডিভাইড বাই 200 ইকুয়াল টু 2, আর 2 ইন্টু 40 ইকুয়াল টু 80। তার মানে হলো দেখা যাচ্ছে এরকম, আগে প্রাথমিক বিনিময় হার ছিল টাকার সাথে ডলারের, $1 ইকুয়াল টু 40 টাকা, আর এখন $1 ইকুয়াল টু 80 টাকা। তার মানে হলো টাকার মূল্যটা অর্ধেক হয়ে গেছে, ডলারের প্রেক্ষিতে বা ডলারের বিনিময়ে বিপরীতে টাকার মূল্য অর্ধেক হয়ে গেছে। আমেরিকার দাম স্তরটা অপরিবর্তিত থেকে টাকার যে আমাদের বাংলাদেশের দাম স্তর যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে মার্কিন ডলারের সাথে টাকার যে বিনিময় হার সেটা জাস্ট বাংলাদেশের মুদ্রার মানটা অর্ধেক হয়ে যাবে, মানে মুদ্রার মান অনেক কমে যাবে আমেরিকার প্রেক্ষিতে। আবার আমরা উদাহরণটাকে একটু পরিবর্তন করে দিলাম, যদি আমেরিকাতেও যদি পরিবর্তন হয় তাহলে কেমন হবে দেখো। আমরা এখন মনে করি যে প্রাথমিক বিনিময় হার আগের মতো 40, বাংলাদেশেরটা প্রাথমিক চেয়ে দ্বিগুণ হয়ে গেছে, আর আমেরিকার দাম স্তরটা 50% বেড়েছে, 50%। তাহলে কি হয় সেটা দেখো এবার। এটা হলো নতুন ডলার, $1 ইকুয়াল টু হলো 40 প্রাথমিক বিনিময় হার। বাংলাদেশের যেটা যেটা প্রাথমিক সেটা ছিল 100, পরিবর্তন হয়ে দ্বিগুণ হলো 200। আমেরিকারটা প্রথমে ছিল 100 আর পরিবর্তন হয়ে হলো 150, 50% বাড়লো। তাহলে তুমি যদি এখানে যদি কাটাকাটি করো, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো 53.3%। তাহলে দেখা যাচ্ছে এরকম 53.3 যদি হয়, প্রথমে ছিল 40 আর এখন হলো 53.3। তার মানে মার্কিন ডলারের বিপরীতে এখনো টাকার মানটা কমেছে, কিন্তু সেটা আগের মতো অর্ধেক হয়ে যায় নাই, কমেছে কম। কারণ এখানে বাংলাদেশে শুধু দ্বিগুণ হয়েছে তা নয়, মার্কিন দেশেও মুদ্রার মানটা বেড়েছে। এখন যদি তুমি বলতে পারো স্যার যে বাংলাদেশের মুদ্রার মান আগের চেয়ে কমে যাবে, সেটা কেমন হয়, মানে মুদ্রার মানটা বাড়বে বরং আমেরিকাটা কমবে, তাহলে কখন কেমন হবে সেটা? সেটা হবে এরকম করে, যদি বাংলাদেশের দাম স্তর অপরিবর্তিত থেকে মার্কিন দাম স্তর যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে টাকার মান বেড়ে যাবে। তো এভাবে যদি আমরা, তুমি উদাহরণটাকে সেভাবেও দিতে পারো চাইলে। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে আমাদের আপেক্ষিক যেটা রিলেটিভ, সেটা আমাদের অ্যাবসলিউট থেকে আরো বেশি ইফেক্টিভ একটা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব বা বিনিময় নির্ধারণের একটা আরেকটা ভালো প্রক্রিয়া। এরপরে আসে আমরা পরবর্তী স্লাইডে, এখানে বিনিময় হার নির্ধারণের যে আরেকটি পদ্ধতি, সেটা লেনদেন উদ্বৃত্ত পদ্ধতি। লেনদেন উদ্বৃত্ত যে পদ্ধতি সেটা অপেক্ষাকৃত সহজ। এটা মূলত আমাদের এখানে এই যে আমার বুলেটের লেজারের সামনের স্ক্রিনে তোমরা যদি একটু খেয়াল করো, মূল কথাটা এখানে লেখা আছে। এই তথ্য অনুসারে লেনদেন হিসেবে ঘাটতি থাকলে বিনিময় হার হ্রাস পায়। লেনদেন হিসেবে যদি ঘাটতি থাকে তাহলে বিনিময় হার হ্রাস পায় বা অবমূল্যায়িত হয়, আর লেনদেন হিসেবে যদি উদ্বৃত্ত থাকে তাহলে বিনিময় হার বাড়ে। তোমাদের সাথে আগের ক্লাসে আমি আমাদের যে বিনিময় বাজারে বিনিময় যে মুদ্রার যে বাজার সেটার উদ্বৃত্ত এবং ঘাটতি বলেছি। চাহিদার তুলনায় যদি যোগান বেশি থাকে সেটা উদ্বৃত্ত, আর যোগানের তুলনায় যদি চাহিদা বেশি থাকে তাহলে সেটা হলো ঘাটতি। তাহলে এখানে আমাদের কথা বলছে এরকম যে লেনদেন হিসেবে যদি উদ্বৃত্ত থাকে তাহলে বিনিময় হারটা আমাদের মুদ্রার চাহিদা বাড়বে, তখন দেশি মুদ্রার দাম বাড়বে, অর্থাৎ বিনিময় হার বাড়বে। আর বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে লেনদেন উদ্বৃত্ত তথ্যে মুদ্রার চাহিদা এবং যোগানের উপর প্রাধান্য দেওয়া হয়। বৈদেশিক মুদ্রার বিনিময়ের চাহিদা ও যোগান কিভাবে উৎপত্তি হয়, লেনদেন উদ্বৃত্তের সাথে তার সম্পর্ক বা কি লক্ষ্য করা যায়। আমরা একটা চিত্রের সাহায্যে আমি বিষয়টা তোমাদেরকে সহজে বলি, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। একটা চিত্র খেয়াল করো এখানে। বিনিময় হার নির্ধারণের জন্য আমাদের লম্ব অক্ষে বিনিময় হার নির্ধারণ হবে, আর ভূমি অক্ষে হলো আমাদের বৈদেশিক মুদ্রার পরিমাণটি। আমাদের প্রাথমিক চাহিদা রেখা এটি হলো ডি, ডি বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা, আর প্রাথমিক যোগানটা হলো এরকম এস এস, প্রাথমিক যোগান রেখা। তাহলে প্রাথমিক চাহিদা এবং প্রাথমিক যোগান এই দুটির কারণে আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু হলো ই বিন্দু, ই, এই যে আমাদের লেজারের পয়েন্টের মুখে দেখা যাচ্ছে ই বিন্দু, তাতে বিনিময় নির্ধারিত হলো ও থেকে আর, ও থেকে আর, এবং আমার চাহিদার পরিমাণ ও থেকে এম, চাহিদার পরিমাণ ও থেকে এম। এখন যদি বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যায়, মনে করি চাহিদা বেড়ে হলো ও থেকে এম ওয়ান, তোমরা লেজারের পয়েন্টটা খেয়াল করো, প্রথমে নির্ধারিত ছিল ও থেকে এম, এখন চাহিদা বেড়ে হলো ও থেকে এম ওয়ান। মানে যোগান স্থির থেকে চাহিদা যদি বেড়ে যায়, যোগান স্থির থেকে যদি চাহিদা বেড়ে যায় দেখো, তাহলে বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা বেড়ে গেলে আমাদের এই জায়গায় হলো ঘাটতি। ঘাটতি যদি হয় তাহলে এই জায়গায় খেয়াল করো এরকম যে আমাদের ঘাটতি থাকলে আমাদের যে রেখাটা এখানে সেটা হলো রেটটা কমে যাচ্ছে,
কারণ এই দেখো আমাদের যোগান বাড়ার কারণে যোগান রেখাটা হলো S1, আর একই চাহিদা রেখায় পূর্বের চাহিদা রেখায় আমাদের নতুন যে যোগান রেখা তাতে ভারসাম্য নির্ধারিত হলো U1 বিন্দুতে। U1 বিন্দুতে যদি ভারসাম্য হয় এখন, মানে চাহিদা স্থির থেকে যোগান বাড়ার কারণে, তাহলে আমার ভারসাম্য নির্ধারিত হলো বিনিময় হার হলো O থেকে R1। তার মানে হলো চাহিদা স্থির থেকে যদি যোগান বেড়ে যায় সেই ক্ষেত্রে বিনিময় হারটা হ্রাস পাবে। আর যদি উল্টা হয় এরকম যে আমাদের প্রাথমিক যে ভারসাম্য বিন্দু যেটা ছিল আমাদের ই বিন্দুতে, এখন যদি যোগান স্থির থেকে যদি আমাদের যোগান স্থির থেকে যদি চাহিদা বেড়ে যায়, যোগান স্থির থেকে যদি চাহিদা বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের ভারসাম্য হবে আমাদের E2 বিন্দুতে। E2 বিন্দুতে দেখা যাচ্ছে আমাদের যে আমাদের চাহিদা বাড়ার কারণে চাহিদার পরিমাণ দাঁড়াবে O থেকে M1 M2 পরিমাণ, মানে যোগানটা আগের মতো চাহিদা বেড়ে গেছে, এই কারণে আমাদের যে বিনিময় হার সেটা উপরের দিকে উঠে গেছে, মানে R থেকে R2 পর্যন্ত। তার মানে এই চিত্রটার মধ্যে আমরা যে সর্বনিম্ন যেটা সেটা হলো লেনদেন হিসেবে যদি ঘাটতি থাকে তাহলে বিনিময় হার কমবে, আর যদি উদ্বৃত্ত থাকে তাহলে বিনিময় হারটা বাড়বে। এটা হলো আমাদের বিনিময় হার নির্ধারণের লেনদেন উদ্বৃত্ত তথ্যের মূল বক্তব্য। আমরা দেখি এরপরে স্লাইডে কি আছে। এখানে আমাদের যে বিনিময় নিয়ন্ত্রণের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা আসলে আগের ক্লাসেও আমরা এগুলো আলোচনা করেছি, খুব বেশি কথা বলবো না। বিনিময় নিয়ন্ত্রণ বলতে এক্সচেঞ্জ কন্ট্রোল, অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে যোগানটা সেটার নিয়ন্ত্রণটা সরকারের হাতে রাখা। সরকারের হাতে রাখলে সরকার, কেন্দ্রীয় ব্যাংক অথবা তার বৈদেশিক মুদ্রার যে কর্তৃপক্ষ, তাদের নিয়ন্ত্রণে থাকবে সবসময় যোগানটি। কোনোভাবেই প্রাইভেট কোনো প্রতিষ্ঠান বা প্রাইভেট কোনো খাতের দ্বারা এটি নিয়ন্ত্রিত হবে না। ফলে প্রয়োজনের সময় শুধুমাত্র আমাদের বৈদেশিক মুদ্রার আমরা পাবো সরকারের কাছ থেকে। মানে বৈদেশিক মুদ্রার উপরে আমাদের সরকারের বিধিনিষেধ যদি চূড়ান্তভাবে রাখতে পারি, তখন তাকে বলা হবে এক্সচেঞ্জ কন্ট্রোল। শুধুমাত্র যখনই আমাদের জনগুরুত্বপূর্ণ জরুরি প্রয়োজন হবে তখনই শুধুমাত্র বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রার বিনিময়টাকে সরকার ছাড় দেবে অথবা দিবে না। তো কেন আমরা এটা নিয়ন্ত্রণ করি সেটা আমরা খুব সংক্ষেপে বলে যাচ্ছি এখানে, যে আমাদের বিনিময় হারের যদি অস্থিতিশীল হয় তখন সেটা স্থিতিশীল করার জন্য, মূলধন প্রবাহ নিয়ন্ত্রণের জন্য, দেশের ভিতরে আনার জন্য ইনফ্লো আর আউটফ্লো কমানোর জন্য, আভ্যন্তরীণ শিল্পকে বৈদেশিক ইয়া থেকে রক্ষা করার জন্য, প্রতিযোগিতা থেকে, আমাদের প্রয়োজনীয় সামগ্রী, জরুরি সামগ্রী যখন প্রয়োজনের সময় আমদানি করতে পারি সেটার জন্য, বৈদেশিক ঋণ পরিশোধের মতো স্পর্শকাতর বিষয়ে আমাদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, তখন আমরা ফরেন কারেন্সি রাখবে সেই জন্য সরকার নিয়ন্ত্রণ রাখে। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য সেটাকে আমরা সরকার নিয়ন্ত্রণে রাখতে হয়। এবং লেনদেন হিসাবে যে ভারসাম্যহীনতা সেটিকে প্রতিকারের জন্য, মানে আমদানি নিয়ন্ত্রণ করে রপ্তানিকে প্রণোদনা দিয়ে বা ভর্তুকি দিয়ে রপ্তানি বাড়ানোর জন্য আমাদেরকে এই ফরেন কারেন্সির যে বাজার সেটার উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। তো আমরা এই পয়েন্টসগুলো আমরা আগেও আলোচনা করেছি। এবং নিয়ন্ত্রণের যে পদ্ধতি সেটা দুই রকম, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। আমরা প্রত্যক্ষ পদ্ধতিগুলোর মধ্যে পেগিং অপারেশন আছে, আমরা আগেই পড়েছি, বিনিময় সীমাবদ্ধকরণ, বিনিময় পরিশোধ চুক্তি, পাওনা প্রদান চুক্তি এবং স্বর্ণনীতি, এগুলো ডাইরেক্টলি সরকার এগুলোর উপর হস্তক্ষেপ করে বিনিময় নিয়ন্ত্রণ করতে পারে। আর পরোক্ষ পদ্ধতিগুলোর মধ্যে সুদের হারের পরিবর্তন করে, আমদানি কোটা এবং আমদানি শুল্ক পরিবর্তন করে, অথবা রপ্তানির উপর ভর্তুকি দিয়েও, অর্থাৎ রপ্তানিকে প্রণোদনা দিয়ে আর আমদানিকে নিয়ন্ত্রণ করেও আমরা এই ফরেন কারেন্সির মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারি। সেটি আমাদের নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা আমাদের যে বিনিময় নিয়ন্ত্রণের বা বৈদেশিক বিনিময় বাজারের উপর আমি 2টি ক্লাস করলাম। এই 2টি ক্লাসে আমি যত সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে মূল বিষয়গুলো যেগুলো তোমাদের জন্য প্রয়োজন সেগুলো উপর আলোকপাত করার জন্য। তোমরা যে 2টা ক্লাস যদি মনোযোগ সহকারে যদি 40 মিনিট করে 80 মিনিট সময় যদি তোমরা ব্যয় করো, তাহলে বেসিক জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে আশা করি। সেখানে বিনিময় হার নির্ধারণ, তার বিনিময় নির্ধারণের বিভিন্ন পদ্ধতিগুলো, সেগুলো সম্পর্কে তোমরা সম্যক ধারণা পাবে। আমরা যে বইগুলো বরাবরই পড়ে থাকি সেগুলো আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। এবং আর আগামী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করব তোমরা ওই ক্লাসটি ফলো করবে, এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন সম্পর্কিত। আমরা চ্যাপ্টার 4-এর সেই অধ্যায়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা যারা আন্তরিকভাবে আমার এই ক্লাসের সময় দিয়েছো, সবাই শুনেছো, তোমাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ থাকলো। এবং আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি। পরবর্তী ক্লাসে আবারও আমাদের দেখা হবে। আজকে এখানে থাকলো। আল্লাহ হাফেজ।